নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো। নমস্কার, বলুন। হ্যাঁ, কে চন্দন বলছেন? হ্যালো, কে বলছেন? আমি সৌরভ বলছি। আপনি চন্দন না, সৌরভ বলছি। আপনি ফোন করছেন, আপনি জানেন না কাকে ফোন করছেন? হ্যাঁ, চন্দন তো? না না, ঠিক করে দেখে ফোন করুন। হ্যাঁ, চন্দন তো তোর নাম, তাই না? হ্যালো। কে ফোন করছেন বলুন? হ্যাঁ, তুই কেস করেছিস না ওই হাইকোর্টে? তুই তো চন্দন ধারা, তাই না? হ্যালো। কিসের? এই তো পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। কি আপনি কি জানতে চাইছেন? মানে জানতে চাইছি যে মানে মানে তোর ইচ্ছাটা কি সেটা জানতে চাইছি। হ্যাঁ, তোর ইচ্ছাটা জানতে চাইছি, তুই মানে কেন কেসটা করলি, অনেকজনের ভবিষ্যৎটা নষ্ট করলি, মানে কেন করলি সেটার জন্য তোকে ফোন করলাম। একটা বাইক চুরি হয়েছে বিডি করে। সাইকেল সাইকেল চুরি হয়েছে, কোথা থেকে? সকালে 8টার দিকে বাজার হ্যালো দরওয়াজাতে রেখেছি। আমি হ্যালো হ্যালো সাইকেলটাকে হ্যালো বাজার করে রেখেছি দরওয়াজাতে, ঘরের ভিতরে আমি করছি। হ্যালো। বাইক থাকলে বাইকের তো নম্বর থাকে, সাইকেলের তো নম্বর নেই, তাহলে গাড়িটা কি করে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, কেস হয়, এফআইআর করতে হবে। সাইকেলের জন্য আপনি এফআইআর করবেন? স্যার করছি না, আমি বলছি স্যার আমার সাইকেল আজকে চুরি হয়ে গেছে। বলছি ওইখানে কোনো সিসিটিভি ক্যামেরা আছে? না, তাহলে ফুটেজটা দেখতাম আমরা। আমরা যে ইনভেস্টিগেশন করবো সেই বিষয়টা ইনভেস্টিগেশন করতে পারছি না, ওখানে ফুটেজ নেই। স্কুলে সাইকেল আছে, সাইকেল ওইখানে সিসিটিভি ফুটেজটা কোথায় আছে? না স্যার, ওখানে তো আমার ভিতরে নকল আছে তো, তাহলে ওই ভিতরে আছে বাড়ি। মেন আমি ঘরের সামনে আঁক মেশিন রাখি স্যার, রাত্রিরে তাও মেরে চুরি হবে, ওই জন্য আপনার কাছে এসেছি স্যার। হ্যাঁ, কি বলছেন? মানে আঁক মেশিন যে আমি ভেনে রেখেছি, সন্ধ্যে টাইম তো রেখে দিই দরওয়াজাতে, ওটা চুরি হয়ে গেলে একটু আপনাকে কমপ্লেন জানিয়ে দিচ্ছি স্যার। কমপ্লেন জানিয়ে দিচ্ছি স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু ওখানে ফুটেজ তো নেই, কি করে ইনভেস্টিগেশন করবো? ওখানে কোনো সিসি ক্যামেরা নেই। অবশ্যই গিয়ে অ্যারেস্ট হতো, যে করেছে দেখতে পেতাম কে নিয়েছে। তারপর নম্বরও নেই তো, বাইক থাকলে নম্বর থাকে তো, নেই, কি করা যাবে? আপনি আপনার যে কাউকে সন্দেহ হয়? সন্দেহ হয় না? আপনি আপনার তরফ থেকে আপনি আমি কি বলছি শোনেন, আপনার তরফ থেকে আপনি খোঁজ খবর লাগান। আমি কি বলছি, আপনার তরফ থেকে আপনি খোঁজ খবর লাগান, ঠিক আছে? পাওয়ার চেষ্টা করুন, যদি না পান তাহলে এর ভিত্তিতে কোনো ডায়েরি হবে না, বুঝলেন? আপনাকে জানিয়ে দিন। হ্যাঁ, ঠিক জানিয়ে দিল, ঠিক আছে, আসুন। আমি এই ভয়ে যদি আমি গরিব মানুষ, আগ মেশিন আছে আমার চুরি হয়ে যাবে, আমি কি খাবো স্যার? এই জন্য আপনারা কাছে চলে গেছে সবাই। একটা ডায়েরি করার জন্য ন্যূনতম ক্লু দরকার, আপনার কাছে কোনো ক্লু নেই, তাই তো? আপনি চেষ্টা করুন নিজের তরফ থেকে খোঁজা, ঠিক আছে? তারপরে আমাদের যে পিসি পার্টি আছে, বিভিন্ন ক্লু দিয়ে আমরা চেষ্টা করছি, ঠিক আছে? আসুন। মাঠে আসবে আমার থেকে দেখা করবে, আমি বরাবর যাই, আমার কাছে যায় বন্ধুরা আছে, ওসব যায় না আমার কাছে, ও বরাবর আমি এরকম খাই গেছি। হ্যালো 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 হ্যালো। হ্যালো, হ্যাঁ আছেন, বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম, শুধু শুধু কেসটা করে অনেকগুলো লাইফ তো ঝুলিয়ে দিলে, অনেকগুলো ছেলের লাইফ ঝুলিয়ে দিলে,
কোনো বিশেষ খুব দরকার ছিল কেসটা করার? আরে ভাই কেস কি করেছি বলতে, আমি তো অন ডিউটিতে আছি, এখন ডিউটিতে আছি। আমি তোমাদের বিরুদ্ধে কোনো কেস করিনি বা আমরা কেউ করিনি, তাহলে আমি একটাও করিনি, ঠিক চন্দন আছে। চন্দন ধারার কেসটা যেটার জন্য আমাদের পুরো প্যানেলটাই ঝুলে গেল। আর প্রথমত চন্দন ধারাকে একা দেখলে হবে না তো, আচ্ছা ঠিক বুঝলে। আছে, তোমরা এর সবাই মধ্যে করেছো। এবার এর আমি মধ্যে শোনো শোনো শোনো, এর মধ্যে- আমি তো তোমাকে মানে গালাগাল দেবো বা এটার জন্য ফোন করিনি। আমার তোমার সাথে ভালোভাবে কথা, ঠিক আছে। তোমার নাম চন্দন, বোঝা যাচ্ছে একটা বাঙালি ছেলে, আমিও একটা বাঙালি ছেলে। সেভাবেই তোমার সাথে কথা হ্যাঁ, বলবো। সে তুমি সিভিক হও যেই হোক, একটা রেসপেক্টেড পদে আছো, সেইভাবেই তোমাকে সম্মান দিয়ে কথা বলবো, ঠিক আছে। এবার হুম, ঘটনা হচ্ছে কি, আমাদের ফ্যামিলিতেও অনেকে মানে ভালো ভালো পোস্টে আছে, আইপিএস পোস্টেও আছে, নাম বলা যাবে না, বলবো না। তোমাকে আমি ফোন করেছি, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে কি, আহ তোমাদের রিটেন মার্কস কত আছে সেটা যদি বলতে একটু। কাজে। তোমরা কেস করেছো তো, মানে তোমাদের হরিজন্টাল মানে তোমাদের কোয়ালিফাই মার্কের থেকে কম আছে, তাই জন্য তোমরা কেস করেছো তো। তো সেটা আমি জানতে চাচ্ছি, হুম, তোমাদের কোয়ালিফাই মার্কস কত আছে, তুমি মানে কত পেয়েছো? উম, অথেন্টিকটা বলো, ঠিক আছে। মানে বুকে হাত থেকে সত্যিটা বলো, আমি সত্যিটাই তোমার কাছ থেকে জানতে চাই, তোমার কত মার্কস আছে। না, ধরছি না। আর বাড়া ধরে যাও যখন ধরতে বলুন তখন তুমি নিয়ে এখান থেকে পরে ধরে মান ধরছি হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি, বলো। তুমি হ্যালো। ঠিক আমাকে যে ফোন করেছো কিসের জন্য করেছো অ্যাকচুয়ালি, জানার জন্য? হ্যাঁ, জানার জন্য ফোন শোনো, করেছি। কি হয়েছে, আমাদের আমাদের আমি আমার সাথে টোটাল 235টা ছেলে আছে, হুম। ঠিক আছে, আমাদের হোমগার্ড, ইসি, সিভি হুম। সব মিলিয়ে, আচ্ছা। বুঝেছো। হুম। এবার আমরা যেটা চাই সেটা ডিটেলে বলতে পারবে হাইকোর্টের সিনিয়র লয়ার আচ্ছা। মিস্টার অনিন্দ লাহিড়ী। হুম। তোমার যা কোয়ারি আছে ওনার থেকে জানো, এক সেকেন্ড, তুমি এক সেকেন্ড। গুগলে সার্চ করে ঠিক নাও। আছে, ঠিক আছে, শোনো শোনো শোনো। লাহিড়ী জানো। আমার হ্যাঁ, আমার একটা কথা আছে, ঠিক আছে। আমার একটা কথা আছে, তুমি সিভিক তো, তাই তো? তুমি তো সিভিক তাই তো, সিভিক না ভলেন্টিয়ার, আমি হোমগার্ডে আছি। হোম গার্ডে আমি আছো। হোমগার্ডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হোম গার্ডের জন্য পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিতে হয় কিনা সেটাও আমি জানি না। এনবিএফ এর জন্য হয়তো পরীক্ষা, হোম গার্ডের তো কোনো হ্যাঁ, পরীক্ষা হয় একই বলবো। হোমগার্ডে একই ভিত্তিতে ও আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, পিএনটি পরীক্ষা। পিইটি হয়ে রিটেন হ্যাঁ। হয়ে ইন্টারভিউ হয়ে হুম। তারপর আমার আচ্ছা। রাইফেল ট্রেনিং হয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার আমি তোমাকে দুটো কথা বলবো, জানি না তুমি আমার থেকে সিনিয়র না জুনিয়র, আমি বুঝতে পারছি না। আমার কোয়ালিফাই মার্ক কত আছে জানো? আমার কোয়ালিফাই মার্ক হচ্ছে 67, আমি এসসি ক্যাটাগরি, ঠিক আছে। এবার হুম, তোমাকে দুটো কথা বলবো। 2020-তে আমি মানে মেরিট লিস্ট থেকে বাদ পড়েছিলাম 0.25-এ। হুম, আমি চাইলে কেস করতে পারতাম, কেস করে কি লাভ আছে? মানে তুমি যেহেতু কেস করেছো, তোমাদের যে ওখানে বলা আছে, তোমাদের তো মিনিমাম একটা কোয়ালিফাই মার্কস লাগবে পাস করার জন্য, ওখানে আরে হ্যাঁ, নোটিফিকেশনে বলা আছে, তোমরা দেখোনি। আট জনে শোনো শোনো, 8 তারিখে যে জুন 8 তারিখে যে ইয়েটা আছে, এই কদিন পিআরবি হ্যাঁ, এর উকিল যায়নি। আমি বলছি তোমরা ডাহা হারবে, ঠিক আছে। এবার এবার আমি আমি আমার কথাটা বলো, ওখানে পয়েন্ট 2 একদম নোটেড করে লেখা আছে, ঠিক আছে। কোয়ালিফাই মার্ক পিআরবি বোর্ড সেট করতে পারে। তোমার জন্য সাধারণ কোয়ালিফাই মার্ক কি রেখেছে? 39 না 35 এরকম সামথিং কিছু রেখেছে। তোমরা এখন কি, তোমাদের মধ্যে 250 জন ছেলে আছে, তাদের মধ্যে কেউ 15, 6, 7 এরকম পেয়েছে, তাদেরকে ওইভাবে চাকরি দেবে? মানে একটা মিনিমাম কোয়ালিফিকেশন লাগে। আর এনডিএফ এর কোশ্চেন আমি দেখেছি, এর আগের বারও কোশ্চেন দেখেছি। ওই এনডিএফ এর কোশ্চেন মানে পুরোপুরি সেট করতে আমার মনে হয় 10 থেকে 15 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। তা কতটা হুম, কোয়ালিফাই মার্ক ওটা আমার জানা আছে। আর ওই এনডিএফ এর জন্য মনে হয় 800 মিটার মাঠ আছে, ঠিক আছে। যাই হোক, সেটা হুম, সেটা আমি বলছি না, কাউকে ছোট বড় করছি না, ঠিক আছে। আর যারা সিভিক আছে, তোমাদের কথা আমি তুমি যে মানে বলছো যে হোম গার্ড, তোমাদের যে একটা কোয়ালিফাই মার্কের পরীক্ষা হয়েছে, আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করলাম। কিন্তু তোমাদের সাথে যেগুলো হুম, সিভিক গুলো আছে, তুমি বুকে হাত রেখে বলো তো, তাদের জন্য ন্যূনতম কোনো কোয়ালিফিকেশন বা কোনো এক্সাম হয়েছে কিনা, তারা এই হুট করে মানে সিভিকে চলে আসে। তোমাদেরকে আমি রেসপেক্ট করি, কারণ তোমরা একটা কোয়ালিফাই মার্কের পরীক্ষা দিয়ে মানে একটা গভর্নমেন্ট জব তোমরা করছো। কিন্তু আমাদের কথা হ্যাঁ, ভাবো, আমরা যারা মানে নিচ থেকে উঠে যাচ্ছি, ওঠার এবার চেষ্টা তুমি করছি, দেখো যারা তো 2-3 বার ব্যর্থ হয়ে গেছি, তোমাদের তাদের আমি কি তো অবস্থা বলছি, হচ্ছে? তোমার তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি। আমরাও আমাদের স্যারকে, লয়ার যিনি আছেন অনিন্দ স্যারকে বলেছি হুম। যে স্যার আমরা স্টে অর্ডার ফর্ডার কিছু চাই না, আমাদের হকটা আমরা বুঝে নিতে চাই। আমাকে রিজার্ভেশন দিয়েছে বলেই তো আমি আশা করেছি, সেই আচ্ছা, জন্যই তো আমি হ্যাঁ এত ঠিক আছে, যুক্তি শোনো করে না, 25 ঘন্টা তোমরা যে ডিউটি কয়জন করে আছো, শোনো না, তারপরে তোমরা যে কয়জন আছো, 32.75 পেয়েছি। শোনো তাই না? 25.75 পেয়েছো, তাই তো? না, ঠিক আছে। 29.75 পেয়েছি। আচ্ছা আচ্ছা, 29.75, ভালো একটা নাম্বার, আমি বলছি এত না কিছু খারাপ ডিউটি নম্বর। করে কিন্তু তোমার এত থেকে, কিছু ডিউটি শোনো শোনো করে চন্দন, আমি বলছি তোমার থেকে যারা তুমি যাদের সাথে মানে করেছো, তাদের কোয়ালিফাই মার্ক আরো কম আছে।
আমি তো অ্যাকসেপ্ট করেছি, তা সেরকম ব্যাপার নয়। এই যে অ্যাক্টে সেও কেস করতে পারে, আমার নম্বরটা কাট অফ কাছে আছে বলে আমাকে পিটিশনার বানিয়েছে, হুম সেই জন্যই চন্দন ধারাকে সবাই চেনে, বুঝতে পেরেছো? হুম কিন্তু তুমি জানো যে তোমাদের কেসটাই বেশি ভাইটাল হয়ে আছে, নাহলে এতদিন আমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যেত। তো তুমি কি বলতে চাইছো বলো, আমার হকটা আমি বুঝে নেবো না? না, অবশ্যই তোমার তোমার হক বুঝে তুমি নেবে, অবশ্যই তোমার হক হ্যাঁ, বুঝে নেবে। তোমার হক এখানে কিসে আছে তুমি আমাকে বলো তো? ওখানে তো বলাই আছে হকের হক পরিষ্কার। শোনো হকে শোনো, ওখানে তো পরিষ্কার কি পরিষ্কার, বলা আছে ওখানে? শোনো পরিষ্কার বলা আমি আছে যে তোমার সাথে পিআরবি ডিবেটে বোর্ড, যেতে চাইছি না। শোনো না। আমাকে যখন 15% দিচ্ছে, হুম মানে টোটাল ভ্যাকেন্সির ওপর 15% 1800 আচ্ছা, সিট। তো ওটা ওটা শোনো শোনো, ওটা তোমাদের 15% দিচ্ছে, ঠিক আছে। আমি বলছি তোমাদের ওখানে বলা আছে যে 15% দিচ্ছে। নোটিফিকেশনে কিন্তু এটাও লেখা আছে যে একটা কোয়ালিফাই, মিনিমাম একটা কোয়ালিফাই, একটা কনস্টেবল হতে গেলে একটা কোয়ালিফাই মার্ক তো লাগবে, তার মধ্যে কোয়ালিটি তো আরে লাগবে। ভাই ঠিক আছে, যদি সেই কোয়ালিটিটা যদি তোমাদের মধ্যে যেহেতু নেই, তাহলে তোমরা কি করে এখানে মানে গিয়ে কেস করে দিলে? আমি সরকার বলছি দিচ্ছি তোমাদের মধ্যে বললেই সেই তো কোয়ালিটিটাই নেই, জানো। সরকার আমি এসআই তেও পাস করে আছি, প্লাস এসআই এরও আমার এক্সাম দেওয়া আছে, ভালো হয়তো যা কোয়ালিফাই ইচ্ছা হয়ে করতে যাবো। পারবে, সে তো একটা যা ইচ্ছা করতে পারো, আমি সেটা বলছি না, কিন্তু ডিপার্টমেন্টে হুম 2062 সালে 2062 হ্যালো ডিউটি করি, হুম ডিউটি করে যখন এখন তোমরা শোনো শোনো, এখন তোমরা এটা বলতে তখন পারো, তখন শোনো না, তোমরা এখন এটা বলতে পারো, হয়তো তোমাদের এটা মনে আসতে পারে যে আমরা সারাদিন ডিউটি করি, ডিউটি করার পর হ্যাঁ, মানে ডিউটি করার পর আমরা পড়াশোনার টাইম পাবো কই? আমরা সারাদিন হুম, কাজ করি, সারাদিন কাজ হুম। করি, কাজ করার পর তাহলে আমরা কি করে টাইম বের করতে পারি? কি করে 67 কোয়ালিফাই বের করতে পারি, কি কোয়ালিফাই মার্ক বের করতে পারি মানে? ডিপার্টমেন্টাল এবার শোনো, ডিপার্টমেন্টাল এক্সাম কাকে বলে? ডিপার্টমেন্টাল না এক্সাম তোমরা তোমাদের এখানে আমাদের কাছে শোনো অ্যাকচুয়ালি শোনো শোনো, তোমাদের এখানে ডিপার্টমেন্টাল এক্সাম বলে কিছু নেই। আমি যখন তোমাকে, কোনো ডিপার্টমেন্টে তোর শোনো, যখন এখানে কোনো 15%, সিলেকশন আমি পরীক্ষা তোমাকে দেয়। বলছি, এখানে 15, আমার পরিষ্কার একদম একটা পরিষ্কার পাতি বাংলায় বাংলায় তোমার সাথে বলবো আমি, ঠিক আছে। একটা পুলিশ হতে গেলে, ঠিক আছে, এটা তো সিভিক আর এনবিএফ এর মতো পরীক্ষা না। সিভিকে তো পরীক্ষা দিতে লাগে না, যাকে আমি ওটা বলছি না। সিভিক তো এমনি কোয়ালিফাই 7 পাস 8 পাসে নিয়ে নিয়েছে, ঠিক আছে। এনবিএফ এর যে হ্যাঁ কোশ্চিন আছে ঠিক। তুমিও ভালো করে জানো, এনবিএফ এর কোশ্চিনে যদি তোমাদের বদলে আমরা এনবিএফ দিতে বসতাম না, তা তোমরা চাকরি হুম, পাইতে না। এই জিনিসটা তুমি মনে করে রাখো, ঠিক আছে। কেন বললাম? কারণ তোমরা এখানে 29 পেয়ে তোমরা যাই পিআরবি তে কেস করে দিলে যে আমাদের নেওয়া হচ্ছে না এরকম। আমি বলছি আদৌ তোমাদের নিবে? আদৌ তোমরা না চান্স নিলে পাবা? কিন্তু সেরকম। তোমরা যে এতদিন যে ইয়ে করলে না, এতগুলো ছেলেকে হয়রানি করলে, দু একটা ছেলে হয়তো তোমরা খবর পাওনি, মুর্শিদাবাদে একটা ছেলে সুইসাইড করেছে, তার পরিবারের একটা ছেলের সাথে আমার আরে কথা ভাই হয়। আমি কি একা টেস্ট করিনি, আমি শোনো না, ইসি না ক্যান্ডিডেট না, আমি আছে, আমি বলছি, তোমার মহিলারা আছে, তোমার তোমার ঠিক নাম্বারটা আছে। দেওয়া আছে, ঠিক আছে। আমি বলছি শোনো, তোমার নামের নাম একটা বন্ধু আছে আমার, চন্দন নাম করে, ঠিক আছে। ওর কি হুম, অবস্থা জানো? বাড়িতে বেচারার মা নাই, বাবা মা, বাবা আর দুজন খায়, মানে ওদের পরিবারের অবস্থা এতটা খারাপ, বাড়ি ঘর হয়তো ঝড়ে উড়ায় নিয়ে যাবে। সেই ছেলেটা আমার সাথে আমার কথা হয়, ছেলেটার সাথে মানে ছেলেটা পারলে কান্না করে না, এমন একটা ভাব। তোমরা যে এত বড় একটা খারাপ কাজ করছো না, তোমাদের সবার বাদ দেওয়া লাগবে। এরপরে দেখবা যে তোমরা কোনো রিজার্ভেশনই পাবে না। আচ্ছা শোনো, আমরা কারোর প্রতি বিরুদ্ধে নয়, আমরা কারোর বিরুদ্ধে নয়, আমাদের জন্য আমরা কেস করেছি, কাউকে বলবি যে স্টে অর্ডার করা থাক, কিন্তু ঠিক আছে। তোমাদের জন্য আমাদের কিন্তু লয়ার না, দেখো, এর আগের আমি বলছি, এর আগের আমি ডিভিশন তোমাকে বেঞ্চে, এই যে তুমি যে কথাটা বললে না, আমি শোনো আমি এর বুঝতে আগের পারছি তোমার ডিভিশন বেঞ্চে, তোমার এর কথাটা আমি আগের বলি। ডিভিশন বেঞ্চে তুমি এর স্টে আগের চাওনি, ডিভিশন বেঞ্চে শোনো না, তুমি এর স্টে আগের চাওনি ডিভিশন তো। বেঞ্চে তুমি এটা শোনো। শোনো, আমি বলছি তোমার কথাটা হচ্ছে এরকম গেল, ওই লোকটার সাথে আমার মানে দুশ্মনী আছে, ওই লোকটাকে আমি মারবো না ভাই, তোকে 500 টাকা দিচ্ছি, তুই গিয়ে মেরে আসিস, মানে ব্যাপারটা এরকম হয়ে গেল। মানে স্টে তোমরা আরে চাওনি, তাও 2-3 মাস ইন্টারভিউর পর আমারও 2-3 একটা মাস বন্ধু ঝুলে আছে, গেল। শোনো, আমারও একটা বন্ধু আছে, সে সিভিকে করে, সেও পাস করতে আছে। তা বলে সে আমাকে বলছে, সে কি ব্লেম দিচ্ছে যে আমার জন্য ঝুলে আছে সে? সে আগের একটা জব ব্যাপারটা করছে, তুমি একটা জব তোমাকে করছো, আমরা বেকার, সেটা সে তো ব্যাপারটা বলছে, ওখানে বুঝতে হবে যে তোমরা একটা জব করছো, তোমরা একটা গভর্নমেন্টের স্যালারি উঠাচ্ছ, কিন্তু আমরা এখানে বেকার, আমাদের লোকের বাড়ি দিন খেটে খেতে হচ্ছে, সেটা জানো তো? তুমি তো এর আগে যদি লাস্ট তোমার কথা ঠিক করে, তোমার কথা ঠিক করে আসছে না গো, তোমার কথা ঠিক করে আসছে না। আমাদের এর আগে দু একটা হিয়ারিং যদি তুমি হিয়ারিং পরীক্ষা বলেছে যে প্যানেল আছে সে প্যানেল পাবলিশ করে দেওয়া হোক। এই যে 200 জন আছে সিট মিলিয়ে, এদের 200 জন বাকি রেখে 200 জন সিট বাকি রেখে শোনো না, হ্যাঁ শোনো 200 এটা হয় না যে 200 জনের সিট বাড়িয়ে এটা তোমাদেরকে মানে সুবিধা দেবে। আরো বাড়িয়ে অনেক নয় সিভিক বাবা, এনবিএফ আছে, তারাও তো বলতে পারে যে আমাদেরকেও তাহলে এরকম করো, তাহলে ব্যাপার সিস্টেমটা কিরকম হয়ে যায় না? বাড়িয়ে নয়, বাড়িয়ে নয়, আমাদের যে রিজার্ভেশন করা আছে 1800 সিট, হ্যাঁ, 1800 সিটের মধ্যে তোমার না কথাটা একদম আসছে না। হ্যালো, পাচ্ছ এবার? হ্যালো, হ্যাঁ পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এবার পাচ্ছি বলো।
দেখো আমাদের যে রিজার্ভেশন দিয়েছে 18 সিট, নোটিফিকেশনে পরিষ্কার লেখা আছে, হুম। টোটাল হিসাব করে দেখবে 18। হ্যাঁ, এবার বলছি তোমাদের কিভাবে দেওয়া আছে, ওখানে তো এই পয়েন্টটাও লেখা আছে না যে পিআরবি নিজে থেকে একটা কোয়ালিফাই মার্ক সেট করতে পারে। মানে একটা তুমি কনস্টেবল হচ্ছ, তুমি একটা কনস্টেবল হবে, তোমার মধ্যে সামান্য এতগুলো কোয়ালিটি তো তোমার দরকার। এইগুলো কোয়ালিটি ছাড়াই তোমাকে চাকরি দিয়ে দেবে, এটা ভাই কি করে পসিবল? আমরা এখানে আরে সবকিছু বাবা, প্রসেস তুমি করে আমরা সব ইন্টারভিউ করে দিতে যাচ্ছ যাচ্ছি, আর সেখানে আমি আমাদের বলবো গার না পেটে তো হয় হাতে না। চলে আসছে কি করে ইন্টারভিউ দেবো। আর তুমি এখানে বলছো যে 29 পেয়ে, কেউ 6 পেয়ে, 4 পেয়ে, তোমরা 200 জন আছো, তার মধ্যে আমার মনে হলো তুমি বলছো 29, তো হাইয়েস্ট নাম্বার মনে হয় তোমারই আছে, আর বাকিগুলোর একটারও 20-র উপরে নেই, সবগুলো কেস করে বসে যাচ্ছে, ভাবতেছে যে আমরা 9 পেয়ে চাকরি পাবো। তা আদৌ কি তাদের যদি একটা একটা লেটার লিখতে দেওয়া হয়, সেটাই পারবে না লিখতে। আরে ভাই আমার শোনো, ঘটনা ওটাই হচ্ছে, তো তুমি বলছি, বোঝো, 18 ঠিক আছে, শোনো, তুমি বোঝো তোমাদের, তুমি বলছো 200 ছেলে আমাদের আছে 1800, মানে আহ, প্রথমত এটা আসলে এই নদীতে বান এসে, ঠিক আছে, এই সুযোগে আমরাও আমাদের ফায়দা উঠে নিই, আমরাও ভেসে যাই ওর সাথে সাথে। এটা তো করলে হবে না, না? আমরা পাড়ে ওঠার চেষ্টা করছি, তোমরা আমাদেরকে ভাসায় দিচ্ছ। ব্যাপারটা শোনো, আমরা কিছু আমরা ভাষাচ্ছি না, আমরা আমরা বলছি, শোনো আমরা আমাদের আমরা খারাপ। চন্দন, শোনো শোনো, হ্যাঁ, আমি তোমাকে স্পষ্ট ভাষায় মানে দুটো কথা বোঝানোর চেষ্টা করব। আদৌ আমি বোঝানোর চেষ্টা করছি না, তোমাকে আমি ফোন করেছি, নাম্বারটা দিয়েছে কেউ, ঠিক আছে, মানে দিয়েছে, এর আমি আগে বহুত ফার্স্ট্রেশন পড়েই না তোমাকে আমি ফোন করলাম, ফার্স্ট টাইম ফোন করছি, ঠিক আছে। এর আগে আমি তোমাকে হয়তো ফোন করিনি, নাম্বার তুমি দেখবে হয়তো নেই, কিন্তু তুমি একটা কথা ভাবো, সাধারণ গড়ের যে ছেলে মেয়েগুলো আছে না, তাদের মনের পরিস্থিতি কি, তোমরা আজকে তাদেরকে কোথায় নিয়ে দাঁড় করাইছো? তাদের আজকে মনের পরিস্থিতি কি, তোমরা তোমরা বলছো যে স্টে করো না, স্টে দিও না, একটা কেস যদি হয় সেখানে স্টে মানে কি করে তাহলে বলবে যে হ্যাঁ প্যানেল বের করে দিলাম, তোমরা তো কেস, তোমাদের মধ্যে কেস চালিয়ে যাচ্ছ, তাই না? একটা প্যানেল যে যে হিসাবে মানে উঠেছে, অমৃতা সিনহা, ম্যাডাম অমৃতা সিনহার ওখানে বারবার কেসটা উঠছে, বারবার এ যাচ্ছে না, ও যাচ্ছে, ও যাচ্ছে না, এ যাচ্ছে, কোনো পিটিশনে তোমাদের থাকছে না, আমাদের থাকছে না, ভোট গেল। এবার তারপরে কি, তারপরে তোমরা কেস করেছো, এখন যদি রেজাল্ট বের হয়ে যায়, রেজাল্ট বের হয়ে যাওয়ার পর একটা কটা ছেলে ট্রেনিং এ, এর আগের বার যেরকম ট্রেনিং থেকে ঘুরাই দিছিল, এবার ট্রেনিং এ যাওয়ার পর তারপরে জানা গেল যে প্যানেল বাতিল হয়ে গেল, বা প্যানেল এই তোমাদের কারণের জন্য তোমরা আবার কেস করেছো, হিয়ারিং হচ্ছে, যার কারণে আমাদেরকে আবার বাড়ি ফিরে এসেছে। তখন মন মানসিকতা কেমন হবে? 100টা ছেলের মধ্যে 10টা ছেলে সুইসাইড করে নেবে। ব্যাপার বুঝতে পারছো? মানে শোনো, সারাদিনের খাটনি আর রাত জেগে চোখের ঘুম নষ্ট করে পড়া, ঠিক আছে, সেটা আমরা জানি যে কতটা কষ্ট, ঠিক আছে। এনডিএফ এর ফর্ম যেবার হচ্ছে তোমার 2022 না 23 একটা এক্সাম হলো, আমিও ফর্ম ভরছিলাম কিন্তু পরীক্ষা দিতে যাইনি। পরে কোশ্চিন দেখলাম যে এরকম, মানে এরকম কোশ্চিন যদি ডাব্লিউবি তে হতো। ভাই আমি কি শোনো ভাই, আমি কি বলছি, হুম তুমি এত কোয়ারিজ করছো, আমি কনফারেন্সে নিচ্ছি লয়ারকে, ওনার হুম, সাথে কথা বলো, তোমার এই কোয়ারিজ সব উত্তর দেবে, হ্যাঁ হ্যাঁ বলবে ঠিক, তাহলে আমি হ্যাঁ হ্যাঁ, কনফারেন্স। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তা তো আরো ভালো হয়, সুন্দর সুন্দর, আমি ওনার সাথে কথা বলি। হুম, ঠিক আছে। আচ্ছা। কি নাম লয়ারের, কি নাম? আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। অনুগ্রহ করে লাইনটি ধরে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा है। कृपया लाइन पर बने रहें। The person you are speaking with has put your call on hold. Please stay on the line. আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। অনুগ্রহ করে লাইনটি ধরে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा है। कृपया लाइन पर बने रहें। The person you are speaking with has put your call on hold. Please stay on the line. আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। অনুগ্রহ করে লাইনটি হ্যালো, হুম বলছি আমাদের স্যার আছে না, লয়ার স্যার আছেন, হুম, নমস্কার যত স্যার। কোয়ারিজ আছে ওনাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নমস্কার স্যার, আমি সৌরভ বলছি। সৌরভ, ওই সৌরভ মানে কি, মানে সৌরভটা কি? স্যার আমি একজন ডাব্লিউপি কনস্টেবলে পাস করা ইন্টারভিউ দেওয়া একজন ক্যান্ডিডেট। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমার কিছু কোয়ারি ছিল, যাই হোক আমি চন্দনকে ফোন করছি, ও বলতে পারলো না, তাই আপনাকে আমি ফোন করেছি। বলছি যে স্যার, আমাদের যে মানে চন্দন ধারা যে কেসটা আছে বর্তমানে, মানে ম্যাডাম অমৃতা সিনহার বেঞ্চে যেই কেসটা চলছে,
চন্দনধারা কেসটা। আচ্ছা স্যার, বলছি এই কেসটার জন্য তো আমাদের 3-4 মাস আমরা ঝুলে গেলাম। আমরা যে এতগুলো ছেলে, মানে আমরা প্রায় 21,000 ছেলে মেয়ে যারা আছি, তাদের তো মন মানসিকতা মানে এমন হয়ে গেছে, মুর্শিদাবাদে একজন সুইসাইড করে ফেলেছে, আর সবার মানসিকতা ঠিক না, কারণ সবাই গায়ে খেটে খাওয়া ছেলে। আচ্ছা, এবার এবার সেখানে দাঁড়িয়ে আমাদের মন মানসিকতা এতটাই মানে দুর্বল হয়ে গেছে, আমাদের এমন মনে হচ্ছে যে কোথাও গিয়ে কোনো দিকে ঝাঁপ দিয়ে মারা যায়, কারণ পরিবারের অবস্থা এমন। ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে স্যার কেসটাও মিটছে না। ঠিক আছে, কেসটাও মিটছে না। আজকে কালকে তারিখ আমরা ভালো করেই সকলেই জানি যে ভারতীয় সংবিধানে কি হয়, মানে সবারটাই শোনা হয়। তার জন্য আজকে একটা তারিখ, কালকে একটা তারিখ, এরকম করতে 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 অনেক দূর পর্যন্ত চলতে থাকে। এবার তার মধ্যে চাপা পড়ে যায় আমরা সাধারণ ঘরের ছেলে মেয়েরা। এবার আমাদের ভবিষ্যৎ কি স্যার একটু বলবেন? আমরা কি করতে পারি? আমরা স্বচ্ছভাবে পড়াশোনা করেছি, দিনরাত খেটে পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, কোয়ালিফাই করেছি। এখন তারপরে আমরা মানে ঘরে বসে আছি, সামনে যেসব পরীক্ষা, যেরকম কলকাতা পুলিশ, জেল ওয়ার্ডার, তারপরে সামনে রেলের যেগুলো পরীক্ষা আছে, তার জন্য একদম আমরা প্রিপারেশন নিতেও পারছি না, প্রস্তুতি নিতে পারছি না। এবং এমন চিন্তা হচ্ছে, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ, মানে কোথাও কারোর সাথে ভালো করে কথা বলতে পারছি না, মেজাজ খিটখিটে। কারণ স্যার আমরা ভেবেছিলাম যে হয়তো ভোটের আগে বা ভোটের পরে আমরা হয়তো জয়েনিং করব, খুব মানে আশা ছিল, সেই আশায় নিরাশা হয়ে গেছে। এখন মানে কেসটার দরুন স্যার আমরা মানে কিচ্ছু করতে পারতেছি না, বলতে গেলে আমাদের মন মানসিকতা একদম খুব খারাপ হয়ে গেছে। এখন এই অবস্থাতে মানে কেসটা যদি এইভাবে আরো আরো মানে এভাবে চলতেই থাকে, তাহলে স্যার আমাদের ভবিষ্যতের কি হবে? দেখুন, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে এই যে কেস করা, এটা চন্দন ধারার তো একা না, এরকম একাধিক চন্দন ধারা আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। বন্ধুবান্ধব আছে, এই সমস্ত ডিপার্টমেন্টে নাই নাই করে 10টা মামলা হয়েছে। হ্যাঁ। দ্বিতীয় কথা আপনাকে বলি, হুম। কেস করাটা ভারতবর্ষের সাংবিধানিক অধিকার। হ্যাঁ স্যার, একদম একদম স্যার, ঠিক ঠিক স্যার। আজকে আপনারা চাকরি পান, হুম। জাস্ট একটু ভাবুন, 32,000 প্রাইমারি আর 26,000 শিক্ষকদের হুম। চাকরি চলে গেছে। হ্যাঁ হওয়া হ্যাঁ চাকরি হ্যাঁ স্যার, সেটা তো একদম খুব মর্মান্তিক ব্যাপার। চলে গেছে। তারা কি করেছে? সুসাইড করেছে, মারা গেছে, সবই হয়েছে, রাস্তায় পড়েছিল, দেখেছেন তো রূপকথা। হ্যাঁ একদম একদম স্যার, দেখেছি তো স্যার। কেস করা হচ্ছে সাংবিধানিক অধিকার, আপনি সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করতে পারবেন না। এবার না কথা হলো না স্যার, বঞ্চিত তো করতে পারবো না। হুম। চন্দন ধারার তাহলে চন্দন ধারাদের মতো যারা আছে, যারা তাদের যোগ্যতা বা তাদের যে সমস্ত কিছু থাকা সত্ত্বেও, তাদের যে রিজার্ভেশনটা থাকা সত্ত্বেও তারা তাদের জায়গাটা পেল না, আপনারা তাহলে ম্যানেজ করে তাদের জায়গাটা পাইয়ে দিন। স্যার এবার আপনার আপনারা পরিপ্রেক্ষিতে রাস্তায় স্যার নামুন, আপনারা সুপ্রিম কোর্টের কাছে এমএ করুন, তাদের যে তারা যে জায়গাটা, তাদের যে জায়গাটা, হুম হুম। সেই জায়গাটা তাদেরকে ফিরিয়ে দিন। তারা তাদের হকের জায়গাটার জন্য লড়বে না। স্যার আপনি আমার থেকে অনেক অভিজ্ঞ, আমি আপনাকে শুধু স্যার একটা মানে কথা না, আমি জিজ্ঞেস বলছি, করবো। শুনুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, যেটা স্যার ওখানে তো মানে পরিষ্কারভাবে যেটা আমাদের নোটিফিকেশন বের হয়েছিল, ওখানে লেখা ছিল যে পিআরবি ক্যান সিলেক্টেড, মানে ওরা নিজে থেকেই মানে কোয়ালিফাই মার্ক সেট করতে পারবে। এবার স্যার একজন পুলিশ হওয়ার জন্য মিনিমাম তো স্যার কোয়ালিফাই লাগবে, যেরকম আমার জায়গায় আমি 67 পেয়ে কোয়ালিফাই করে স্যার এই পর্যন্ত এসেছি। একজন কেউ এনডিএ বা সিভিকে চাকরি করছে, ওরা অলরেডি সরকারি চাকরির মানে বেতনটা পাচ্ছে, আর আমরা বেকার সারাদিন মানে খেটে খেয়ে তারপরে রাত জেগে পড়াশোনা করি স্যার, চোখের ঘুম ফেলে, তারপরে সকালে আবার স্যার দৌড়াতে গেছি। এবার স্যার ঘটনা হচ্ছে এখানে যে চন্দন যে যার নাম আছে 29 পেয়েছে স্যার, আর বাকিগুলোর নাম্বার তো আরো কম আছে। সেই ক্ষেত্রে স্যার আপনার কি মনে হয় যে মানে এরা আদৌ কি মানে এসের জন্য যোগ্য? ওখানে তো লেখা ছিল যদি এরা না ঠিক আছে, আপনার কথা বুঝতে পারছি, আপনাকে বোঝাতে হবে, আমি আপনাকে বুঝি। হ্যাঁ হ্যাঁ তাহলে ভারতবর্ষের সাংবিধানিক যে রিজার্ভেশন গুলো আছে সেগুলো প্রথমে আপনাকে তুলতে হবে। এসটি, এসসি, ওবিসি, মেল, ফিমেল, যে যখন নোটিফিকেশনটা বেরোলো, প্রত্যেকটা নোটিফিকেশনের আগে এগেনস্টে আপনাদের মামলা করতে হতো যে আগে এই কোটা সিস্টেম তুলে দাও। আমি খেটে পড়বো আর একজন ইডব্লিউএস ক্যান্ডিডেট 10 পেয়ে চাকরি করবে, সেটা তো হতে পারে না। অবশ্যই স্যার, এটার জন্য স্যার বা আপনারা রাস্তায় নামতে হবে। দ্বিতীয় কথা বলি, একজন হোম গার্ড, সে সমস্ত কিছু ট্রেনিং করে রাজ্যকে সার্ভিস দিয়ে বেড়াচ্ছে, তার একটা 15% রিজার্ভেশন সে পাবে না। এবার আপনি বললেন ন্যূনতম। ভারতবর্ষের ইতিহাসে এই যে কম্পিটিটিভ এক্সাম গুলো, এই এক্সাম গুলো এমন ভাবে হয় যে কেউ একটা নির্দিষ্ট স্কেলে নম্বর পেতে হবে, তারপরে যোগ্যতা মানে চাকরি পাবে এমন না। কোটাটার জন্য বা অন্যান্য ডিপার্টমেন্টের জন্য নম্বরটা সাইমেন্টেনিয়াসলি নামবে, সেটা 10ও হতে পারে, 5ও হতে পারে। তার জন্য নির্দিষ্ট কোনো নম্বরের সিস্টেম নেই। যদি থাকতো আপনার তো
নোটিফিকেশন ছিল, সেখানে কি লেখা ছিল ন্যূনতম পাস মার্কস হচ্ছে 10, ন্যূনতম পাস মার্কস হচ্ছে 25, এটা পেতে হবে। না স্যার, আপনার যদি এটা লেখা নোটিফিকেশনে ছিল না, থাকে, কিন্তু স্যার পিআরবি ওরা বলেছে না, তাহলে সে ওরা দাবি একটা করবে নিজেদের না। মতো ওরা কোয়ালিফাই মার্ক সেট করতে পারে। আজকে যদি স্যার আমাদের 22%, মানে যারা এসসি এসটি এরকম আছে, 22%, ওবিসি হচ্ছে 17%, এরকম দেওয়া আছে, ঠিক আছে। এবার কথার কথা, ওবিসির কাট অফ গেছে হচ্ছে 41। এখন যদি ও 40 পেয়ে কেস করে যে আমার তো ইয়ে ছিল, সেটা তো স্যার মানবো না। না, আপনি বললেন হোমগার্ডের কথা, হ্যাঁ না, স্যার, এদের জন্য এদের পরীক্ষা, এদের হ্যাঁ। যারা হোমগার্ড আছে স্যার, এরা মানে একটা গভর্নমেন্টালি এরা একটা পরীক্ষা দিয়েছে, তাই না? আমরাও মানে মানছি, পরীক্ষা দিয়ে এরা একটা গভর্নমেন্ট সার্ভিস করছে। কিন্তু সিভিক স্যার, আপনি সিভিকদের কথা ভাবুন, ওরা কোন কোয়ালিফাইতে, মানে ওরা সিভিকের চাকরি পেয়েছে, কি কোয়ালিফিকেশনে, আর কি কোয়ালিফিকেশন ওরা এদের সাথে মিশে ওখানে কেস করলো। চন্দন ধারাটা আমি মেনে নিলাম যে ও একজন হোমগার্ড, ও কেস করেছে, ও একজন সরকারি কর্মচারী, সেই হিসাবে ও সেই ইয়েটা পাই। আপনি বলুন তো স্যার, সিভিকদের কোন হিসাবে ওই রিজার্ভেশনের মধ্যে ওরা কেউ 15, কেউ 9, কেউ 10 এরকম পেয়ে ওরা কেস করে দিল? না, আমার কথা, যখন আপনি নোটিফিকেশনটা দেখলেন যে সিভিকদের জন্য 15% রিজার্ভেশন করা রয়েছে, তখন আপনি একটা কোর্টে গিয়ে কেস করে আসলেন না কেন, যে আমি কেন ভাই হ্যাঁ, এটা 15% ওদের দেবো? হ্যাঁ স্যার, এটা হচ্ছে একদম কাম আপনি টু দ্য পয়েন্ট। নোটিফিকেশন দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি স্যার। দেখুন, ব্যাপারটা আমি বলি আপনাকে, হ্যাঁ, স্যার, চন্দন বলুন। ধারা কখনোই অসাংবিধানিক কাজ করেনি। কোর্ট, আপনি যেটা করছেন, আপনারা কি করছেন জানি না, আপনি যদি বুঝতে চাইছেন, চন্দন ধারা আমাকে বোঝাতে বললো। হ্যাঁ, আমি আমার বুঝতেই পূর্ব চাইছি স্যার, ক্লায়েন্ট, আমি অনেক বোঝার দিনের জন্যই ক্লায়েন্ট, তাই আপনাকে ফোন করেছি। বোঝাচ্ছি। হুম শুধু আপনাদেরকে এটা বলবো হুম। যে নতুন গভর্নমেন্ট এসছে, হ্যাঁ হ্যাঁ আপনারা ধৈর্য ধরুন। হ্যাঁ। আর নতুন গভর্নমেন্টের যেহেতু প্যানেল পিপি গুলো রেডি হয়নি, হুম। সেই জন্য এই কেসটা ঝুলছে। এই কেসটা ঝুলবে না কিন্তু বেশি দিন। হ্যাঁ। এই কেসটা খুব শিগগিরই, মানে 8 তারিখের পরে তো গরমের ছুটি শেষ হলে 8 তারিখের তো হিয়ারিং, তো দুটো হিয়ারিং এর মধ্যে এই কেসের একটা ফয়সালা হয়ে যাবে। ও। এবার একটা কথা শুনুন, হ্যাঁ স্যার। কেউ তাদের হকের জিনিস চাওয়ার জন্য হুম। যদি মনে করেন যে আর একজন অসাংবিধানিক কাজ করছেন, আপনি তার এগেনস্টে গিয়ে অসাংবিধানিক কাজ করছে বলে আপনি মামলা করে আসুন, আপনি রাজ্যপালের কাছে যান, আপনি চিঠি করুন, মেল করুন। আগের গভর্নমেন্ট ক্রপটেন বাংলা, নতুন গভর্নমেন্ট এসছে, তারপরে ভরসা আছে আপনাদের। তাকে গিয়ে আপনারা বলুন, আপনারা চন্দন ধারা কি বলতে পারেন? না স্যার, আমি স্যার, অসাংবিধানিক। আপনি চন্দন ধারাকে জিজ্ঞেস করবেন স্যার, ঠিক আছে? আমি ওকে মানে অশ্লীল কোনো কথাবার্তা বলি না, আমি ওর কাছ থেকে ব্যাপারটা জানতেই চাইছি। চন্দন ধারা আমাকে একটা SMS পাঠিয়েছে, হুম। আজকে SMS পাঠিয়েছে, জানেন তো? ওই SMS টা যদি কোর্টে সোয়াপ করি, আচ্ছা। সূত্র ধরে গিয়ে কি হবে আবার? হ্যাঁ, অনেক ঝামেলা হবে অবশ্যই। মেইন পিটিশনার হ্যাঁ, তাকে অনেক একটা ঝামেলা SMS হবে। করেছে আপনাদের ফ্রেশ গ্রুপ। এখন জজ ফ্রেশ গ্রুপের উপর কতটা রেগে যাবে, রাগান্বিত হয়ে যাবে। অবশ্যই অবশ্যই হিন্দুরা আপনাদের গ্রুপ বোঝে? অবশ্যই স্যার, আমাদের গ্রুপ না স্যার, স্যার গ্রুপ বলা যাবে না স্যার। আমি স্যার নিজে থেকে মানে একে ফোন করেছি, আর ওর সাথে আমি যথেষ্ট খুব সুন্দরভাবে আপনার সাথে যেমন করে কথা বলছি, ওর সাথেও তেমন করে কথা বলছি। ও আমাকে বললো যে আমি স্যারকে ফোন করছি, স্যারের কাছ থেকে বুঝে নাও। তাই এবার আপনার কাছ থেকে আমি জিনিসটা বুঝে নিলাম। দেখেন স্যার, ওদের যদি ওদের মানে প্রথমত এতটা কথা আমার বলার প্রয়োজন পড়ে না আপনার সাথেও। শুধু বললাম কেন, আপনি বললেন না যে টেনশনে আছেন, আপনি রাতে ঘুমাতে পারছেন না, দিনে খেতে পারছেন না, আপনার কষ্টে আছেন, চিন্তায় আছেন। প্রথমে আপনারা ইমোশনাল কথা বললেন, সেই জন্য আমি আপনার সাথে এতগুলো কথা বললাম, না হলে আমার এত কথা বলার প্রয়োজন ছিল না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শান্ত থাকুন। আমার মনে হয় একটা সুনির্দিষ্ট একটা কিছু আসুন। আমি চাই না প্যানেল উড়ে যাক, আমি কিন্তু চাই না। হ্যাঁ স্যার, ওটাই আমাদের ভয় স্যার, প্যানেল উড়ে যাওয়ার ভয় আমাদের। আমি চাই যে প্যানেল হয়েছে হোক, তাতে চন্দন ধারাদের মতো মানুষ। আমরা শুধু জানেন তো, অনলি পিটিশনারদের শুধু সাকসেস পেয়েছিলাম। অনলি পিটিশন কটা? আচ্ছা। 40-50টা, 60-70টা, এদের শুধু দিয়ে দেন। আর বাকিগুলো আমরা বলেছিলাম কোর্টকে, রিজার্ভ আপনারা রিক্রুট করে দেন, শুধুমাত্র আমাদের সিট কটা রেখে দেন, আমাদের পঞ্চায়েতের সিট রেখে দিয়ে রিক্রুট করে দেন। আমরা তাও বলেছিলাম, আপনারা কোর্টে শুনবেন, আপনারা ভিডিও দেখবেন, আমরা তাও বলেছিলাম। আমরা রিক্রুটমেন্টের বিরোধী নই। আমাদের বিকাশ চন্দ্র ভট্টাচার্যের মতো ছেড়ে দিয়েছেন না স্যার, আছি স্যার। শুধু ওর হকের জন্য ও কেস করেছে, ওটা সাংবিধানিক। হ্যাঁ হ্যাঁ, যাই হোক আমরা সবার ক্ষতি চাই না। বেসিক্যালি আমরা চাই যে সবাই যোগ্যতা যার আছে, যে যেটুকু সুযোগ পায়, তার সেই সুযোগ, তার সেই সুবিধা, সেই জায়গা যে যেটুকু পেয়েছে সেই জায়গা দিয়ে। দেখুন, আজকে শিক্ষকদের পরীক্ষা হলো, সেখানে 10 মার্কস পেলো তারা, অভিজ্ঞতার নম্বর, করতে পারেনি, বারবার কোর্টে গিয়ে দৌড়েছে। সুতরাং সবকিছু সবার হাতে থাকে না। আমি বলবো, আপনারা যে চিন্তাটা করছেন, এটা হয়তো খুব শিগগিরই হয়তো মিটে যাবে। নতুন গভর্নমেন্টের চিন্তা তো আমরা জানি না। আপনারা পারলে রিক্রুটমেন্টটা যাতে হয়, প্যানেলটা যাতে ক্যান্সেল না হয়, এইসব নিয়ে ভাবুন।
বরঞ্চ আপনারা দরকার হলে যে সমস্ত রাজনীতি ডিপার্টমেন্টগুলো দেখছে তাদেরকে একটা মেল করুন, জানান, যাতে রিক্রুটমেন্টটা হয়, সবাই যেন পায় এরকম ভাবুন, ঠিক আছে? আর এই চন্দনবাবুকে হয়তো একাধিকবার আপনারা অনেকে ফোন করছেন কারণে অকারণে, আর ফোন করবেন না, আপনি অন্তত বাকিদেরকে বুঝিয়ে দেবেন। ঠিক আছে স্যার, আপনার সঙ্গে যে কথাটা হলো, ঠিক আছে, কথা হওয়ার পর আমি মানে গ্রুপে একটা মেসেজ করবো, যে গ্রুপে আমি আছি, যে আমার কথা হয়ে গেছে স্যারের সাথে, উনি আমাকে যথেষ্ট ভালো